আমি আজ 17 এপ্রিল 2026 আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো রাতে ঘুমানোর আগে হিসাব করেছেন আগামী মাসের বেতনে কোনটা আগে দেব? বাড়ি ভাড়া, না ছেলের স্কুলের ফি, ওষুধের টাকা, না মায়ের কাছে পাঠানোর টাকা? এই হিসাবটা যদি আপনার চেনা মনে হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজ আমি বলবো নবম পে স্কেলের পর সেই রাতের হিসাবটা কতটা বদলে যেতে পারে। শুধু আবেগ নয়, সংখ্যায়, বাস্তবে, পরিষ্কারভাবে। শেষ পর্যন্ত থাকুন। একদম শেষে এমন একটা বিষয় বলবো যেটা হয়তো আপনি কখনো ভাবেননি। আর যারা নতুন এসেছেন এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল অন করুন। নবম পে স্কেলের ঘোষণার পর থেকে 4 দিন পার হয়েছে। এই 4 দিনে দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার প্রতিক্রিয়া এসেছে। কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি মনে দাগ কেটেছে একজন কর্মচারীর কথা। তিনি একটি ছোট্ট বার্তা পাঠিয়েছেন। বার্তায় লিখেছেন, আমি পোস্ট অফিসে কাজ করি, প্রতি মাসে ঢাকা থেকে গ্রামে বাবা মাকে টাকা পাঠাই। এতদিন পাঠাতাম 5,000 টাকা। পাঠাতাম মানে পাঠানোর চেষ্টা করতাম, মাঝে মধ্যে পারতাম না। এখন ভাবছি নতুন বেতনে 8,000 পাঠাতে পারবো কিনা। বাবা অসুস্থ, মা বুড়ো হয়ে গেছেন, তারা কিছু বলেন না, কিন্তু আমি বুঝি। এই কথাগুলো পড়ে বুঝলাম এই মানুষটার কাছে নবম পে স্কেল মানে শুধু বেতন বৃদ্ধি নয়, এটা মানে বাবার জন্য একটু বেশি ওষুধ, মায়ের জন্য একটু ভালো খাবার। এই হিসাবটাই আসলে আজকের ভিডিওতে আমি এই হিসাবটা একটু পরিষ্কার করতে চাই। নবম পে স্কেলে কোন কোন জায়গায় আপনার জীবনে সরাসরি পরিবর্তন আসবে সেটা আজ সহজ ভাষায় বলবো। প্রথমে কথা বলি মূল বেতনের পরিবর্তন নিয়ে। এই পে স্কেলে নিম্ন গ্রেডে সবচেয়ে বেশি পরিবর্তন আসছে। 15তম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা যারা এতদিন সবচেয়ে কম আয়ে সংসার চালাতেন, তাদের মূল বেতনে আনুপাতিকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি আসছে। 11তম থেকে 14তম গ্রেডেও উল্লেখযোগ্য পরিবর্তন এবং প্রথম থেকে 10ম গ্রেডেও সম্মানজনক সমন্বয়। কিন্তু শুধু মূল বেতন দেখলেই হবে না, পুরো প্যাকেজটা বুঝতে হবে। মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা বাড়ছে। এটা অনেকের কাছে মনে হতে পারে ছোট বিষয়, কিন্তু হিসাব করুন, ঢাকায় একটি 2 রুমের বাসার ভাড়া এখন কমপক্ষে 15 থেকে 20,000 টাকা। আগের বাড়ি ভাড়া ভাতায় এর একটা ছোট অংশ মিলত। নতুন ভাতায় এই ব্যবধান কমবে। মফস্বলে থাকলেও বাড়ি ভাড়া বেড়েছে, সেখানেও স্বস্তি আসবে। যাতায়াত ভাতা বাড়ছে। আজকের দিনে সিএনজি বা বাসে অফিসে যেতে গেলে যা খরচ হয় সেটা আগের যাতায়াত ভাতার চেয়ে বেশি ছিল। নতুন হারে এই ব্যবধান কমবে। চিকিৎসা ভাতা কয়েক গুণ বাড়ছে। এটা নিয়ে একটু বিস্তারিত বলি। একজন কর্মচারী যদি সপরিবারে থাকেন এবং মাঝে মধ্যে ডাক্তার দেখাতে হয়, ওষুধ কিনতে হয়, তাহলে এই খরচটা এখন আর আলাদাভাবে মেটাতে হবে না। নতুন চিকিৎসা ভাতা অনেকটাই এই খরচ সামলাতে সাহায্য করবে। শিক্ষা সহায়তা ভাতা বাড়ছে। রাতে শুয়েও ভাবতে হয় কাল কিভাবে কি হবে। এই ঘুমের অভাব একজন মানুষের শরীর ও সৃজনশীলতা নষ্ট করে, সম্পর্কে টানাপোড়েন তৈরি করে। একজন কর্মচারী যখন আর্থিক চাপমুক্ত হয়ে রাতে ঘুমাতে পারবেন, তখন তিনি পরদিন সকালে অফিসে গিয়ে সত্যিকারের কাজ করতে পারবেন, সেবা দিতে পারবেন, সৎ থাকতে পারবেন। এই পরিবর্তনটা কোনো গেজেটে লেখা নেই, কোনো ভাতার তালিকায় নেই, কিন্তু এটাই সবচেয়ে বড় পরিবর্তন। এখন বলি বাস্তবায়নের সর্বশেষ অবস্থা। আজ 17 এপ্রিল পর্যন্ত যা জানা গেছে, অর্থ মন্ত্রণালয় এবং হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় পুরোদমে কাজ করছে। সারা দেশের হিসাবরক্ষণ অফিসে নতুন বেতন কাঠামো অনুযায়ী সফটওয়্যার আপডেটের কাজ শেষের দিকে। এপ্রিল মাসের বেতনে নতুন পে স্কেল কার্যকর করার চেষ্টা চলছে, তবে কোনো কোনো ক্ষেত্রে মে মাস পর্যন্ত সময় লাগতে পারে। এই বিষয়ে আরও স্পষ্ট তথ্য আসামাত্র জানানো হবে। আজকের ভিডিওতে একটা কথা দিয়ে শেষ করতে চাই। শুরুতে বলেছিলাম সেই পোস্ট অফিসের কর্মচারীর কথা, যিনি বাবাকে 8,000 পাঠাতে পারবেন কিনা ভাবছেন। এই মানুষটার গল্পের মধ্যে আছে লাখো মানুষের গল্প। সরকারি চাকরি করা মানুষগুলো এই দেশের সবচেয়ে নীরব যোদ্ধা। তারা কম কথা বলেন, বেশি কাজ করেন, কম দাবি করেন, বেশি দেন। আজকের এই পে স্কেল সেই নীরব যোদ্ধাদের জন্য একটা ছোট্ট স্বীকৃতি, একটা বলা, আমরা দেখেছি তোমাকে, আমরা জানি তুমি কষ্ট করেছো, এবার একটু ভালো থাকো। গ্রেড অনুযায়ী বিস্তারিত বেতন হিসাব নিয়ে পরের ভিডিও আসছে খুব শীঘ্রই। সেটা মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল অন করুন। কমেন্টে লিখুন আপনি কোন জেলা থেকে দেখছেন এবং কোন গ্রেডে আছেন। আপনার পরিচিত সরকারি চাকরিজীবীদের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দিন। ধন্যবাদ।